ফ্রান্স প্রথম বিশ্বকাপ জিতেছিল জিনেদিন জিদানের নেতৃত্বে ১৯৯৮ সালে। তারপরে তাদেরকে পুরো ২০টা বছর অপেক্ষা করতে হয়েছে আরেকটি ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য। সেটা হচ্ছে ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরক পারফরমেন্সের মাধ্যমে। ২০২২ সাল সেই আবার ফ্রান্স এবং আর্জেন্টিনা দুর্দান্ত একটি ম্যাচ লড়াইয়ের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা মেসির অধরা স্বপ্ন পূরণ হয়েছিল সেই ২০২২ সালে। তবে ফুটবলের ইতিহাসে এই বিশ্বকাপের ফাইনালটা মানে ২০২২ সালের এই ফাইনালটা ফুটবল ইতিহাসের অন্যতম একটি সেরা ফাইনাল হিসেবে এখনো পর্যন্ত বিবেচিত হয়। এবার ২০২৬ সাল এখনো পর্যন্ত টুর্নামেন্টে ৭টি ম্যাচ অপরাজিত থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষদেরকে হারিয়ে এখন কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে হচ্ছে আপনার মহাবিপজ্জনক ফ্রান্স। এই ফ্রান্সের নেতৃত্বে বললে ভুল হবে, ফ্রান্সের কোচের জায়গাতে আছেন দিদিয়ের দেশম, যিনি ১৯৯৮ সালে ওয়ার্ল্ড কাপ তো জিতেছিলেনই এবং ২০১৮ সালে অ্যাজ কোচ ফ্রান্সকে তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। তিনি একটা অনন্য 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 একটা কি বলে এটারে মানে অনন্য একটা অর্জনের অধিকারী বলতে গেলে। তার সাথে আরো দুইজন ব্যক্তি আছেন, মানে তিনজনের একজন হচ্ছেন তিনি। তো তিনি ঘোষণা দিয়েছেন এইবারের বিশ্বকাপ হচ্ছে তার ক্যারিয়ারের শেষ, মানে এরপরে তিনি হয়তো বা আর কোনো কোচ হিসেবে কোনো দায়িত্ব পালন করবেন না। তো বোঝাই যাচ্ছে দিদিয়ার দেশম তথা ফ্রান্স কতটা কতটা সিরিয়াস এই টুর্নামেন্টটা নিয়ে, এই ২০২৬ সালের এই ফুটবল বিশ্বকাপ নিয়ে। অবশ্য ফ্রান্স যেভাবে আগাচ্ছে তাতে করে কিন্তু আপনার এখানে বলাই বাহুল্য যে ফ্রান্স আসলে আমার মতে, আমার চোখে দেখা মতে ফ্রান্স অনেক বিপজ্জনক এবং ভয়ঙ্কর একটি দল। ফ্রান্সের গোলরক্ষকের দায়িত্বে আছেন মাইক মাইনিয়ান, এসি মিলানের হয়ে যিনি গোলকিপিং করেন এবং ফ্রান্সের হয়েও তিনি কিন্তু বড্ড দারুণ দুর্দান্ত ধরনের পারফরমেন্স দিয়ে আসছেন। এবং তার বিকল্প হিসেবে আছেন ব্রিস সাম্বা এবং তার সাথে সাথে আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন আপনার রবিন রেসে, যিনি কিনা আপনার লিগ ওয়ানের সেরা গোলরক্ষকের পুরস্কারটা পেয়েই কিন্তু ফ্রান্সের এই টুর্নামেন্টে এই দলে সুযোগ পেয়েছেন। এবং ডিফেন্ডারের জায়গা যদি আমরা দেখি, সেখানে আছেন আপনার এই আর্সেনালের উইলিয়াম সালবা, তারপরে আছেন আপনার দায়ত উপামেকানো বায়ার্ন মিউনিকের, তারপরে আছেন হচ্ছেন আপনার সালাগুস্তো চেলসির। তো এই জিনিসগুলা মোটামুটি এই তিনজনের কথা যে বললাম ডিফেন্ডে, এরা কিন্তু ভাই ইউরোপের সেরা সেরা ডিফেন্ডারদের একজন। নিজেদের দলের বলেন, নিজেদের যেই আপনার টুর্নামেন্টটা তারা খেলে, যে ধরনের লিগগুলোতে তারা খেলে, তারা কিন্তু সেখানে সেরা পারফরমেন্স দিয়েই এই দলে জায়গা করে নিয়েছেন। মাঝ মাঠে আছেন হচ্ছেন আপনার অরেলিয়ান চুয়ামিনি, যিনি অনেক অভিজ্ঞ, যিনি একই সাথে ডিফেন্সটাও করেন আবার একই সাথে প্লে মেকারের ভূমিকা পালন করেন, মানে উপরে নিচে সমানভাবে খেলতে পারদর্শী। এবার আসেন ফ্যান্টাস্টিক ফোরের কথা বলতে চাই। ফ্যান্টাস্টিক ফোর হচ্ছে আপনার ফ্রন্ট লাইনের যে চারজন প্লেয়ার আছেন ফ্রান্সের, তাদের চারজনের নাম আপনাদেরকে বলতে চাই। অবশ্য পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, তারা প্রত্যেকেই যার যার জায়গাতে সেরা। এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে বয়স খুব একটা বেশি না, ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই তিনি কিন্তু ফ্রান্সকে জিতিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা দ্বিতীয়বারের মতো তার গায়ে লেগেছে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আপনার কিলিয়ান এমবাপ্পে ৮টি গোল করেছেন এবং সাথে কিন্তু অ্যাসিস্ট করেছেন ৩টি। মেসির পরেই কিন্তু তিনি তার জায়গাতে রয়েছেন এবং তার সাথে আপনার মেসির পরেই রয়েছেন মিরোস্লাভ ক্লোজাকে, কিন্তু তিনি বেশ কিছুদিন আগেই টপকে গিয়েছেন এবং তার সামনে শুধুমাত্র মেসি রয়েছেন। আমার কাছে মনে হয় যে ধরনের পারফরমেন্স করছেন কিলিয়ান এমবাপ্পে, মেসিকে যখন তখন তিনি ছাড়িয়ে যেতে পারেন। কারণ সামনে আরো ২টা-৩টা বিশ্বকাপও যদি কিলিয়ান এমবাপ্পে খেলেন, সেটাতে আসলে অস্বীকার করার কিছু নাই। মেসির এটা হয়তোবা শেষ বিশ্বকাপও হইতে পারে। তো এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা হচ্ছে ২০। তারপরে আসেন ওসমান ডেম্বেলে, পিএসজির হয়ে খেলেন। কিছুদিন আগেই তিনি ব্যালন ডি'র অ্যাওয়ার্ডটা জয়লাভ করেছেন এবং এই বিশ্বকাপে তার গোল সংখ্যা হচ্ছে 5টা এবং এর মধ্যে গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষেই তিনি কিন্তু একটি দুর্দান্ত হ্যাট্রিক তুলে নিয়েছেন। তারপরে আপনার হচ্ছেন মিচেল ওলিসে, যেটাই বলেন না কেন, ওলিসে হচ্ছে আপনার বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। তিনি দুর্দান্ত একজন প্লে মেকারের দায়িত্ব পালন করেন সেই বায়ার্ন মিউনিখে এবং সেই জিনিসটা কিন্তু এই ফ্রান্স দলের হয়েও তিনি করে দেখাচ্ছেন। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে তিনি একটা গোল না করতে পারলেও তিনি কিন্তু অ্যাসিস্ট করেছেন হচ্ছে 5টা অ্যাসিস্ট করেছেন। এবং ১৯৭০ সালের পর থেকে পেলে একটা টুর্নামেন্টে সর্বোচ্চ 6টা অ্যাসিস্ট করেছিলেন এবং তারপরেই কিন্তু আপনার এই
মাইকেল ওলিসের নামটাই চলে আসে। তো হয়তোবা তিনি এই টুর্নামেন্টেই পেলেকে ছাড়িয়ে যেতে পারেন। যেহেতু সামনে আরো খেলা আছে, আরো ২ টা ম্যাচ আছে, সেমিফাইনাল আছে, ফাইনাল আছে। এখন তারা হয়তোবা অপেক্ষা করছে স্পেন কিংবা বেলজিয়াম কাদের সাথে তাদের খেলা পড়বে। আজকে রাত্রেই সেটা নির্ধারিত হয়ে যাবে। তো আরেকজনের কথা বলতে চাই, ফ্যান্টাস্টিক ফোর এর কথা বলছিলাম। আরেকজন হচ্ছেন আপনার বারকোলা, যারও এই টুর্নামেন্টে গোল হচ্ছে ২টা। এটা দিদিয়ার দেশামের একটা দুর্দান্ত একটি চাল, যাকে খেলার মাঝখানে নামানো হয় বা শেষের দিকে নামানো হয়, যিনি নেমে খেলাটাকে অত্যন্ত দ্রুত গতির মাধ্যমেই খেলার পজিশনটাকে চেঞ্জ করে দেন। এই হচ্ছেন বারকোলার কাজ। তো এই যে ফ্যান্টাস্টিক ফোর এর কথা বললাম, তাছাড়া যে রক্ষণ ভাগের কথা বললাম, যে মধ্যভাগের কথা বললাম, তারপরে গোলকিপারের নিচে যার কথা বললাম মাইক মাইনিয়া, এরা প্রত্যেকেই ভাই যার যার জায়গা থেকে, মাইক মাইনিয়া, উইলিয়াম সালিবা, দায়েতো উপমেকানো, আপনার সালাগুস্তা, অরেলিয়ান চুয়ামেনি, এরা প্রত্যেকেই কিন্তু ভাই নিজেদের ক্লাবের হয়ে সেরা সেরা পারফরমেন্স দিয়ে এসেছেন এবং বিশ্বকাপে ফ্রান্সকে জেতানোর জন্য যা কিছু করার দরকার সম্পূর্ণ খোরাকটাই আমার কাছে মনে হয় এই ফ্রান্সের দলের মধ্যে আছে। এক কথায় ফ্রান্স হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ দল। শুধুমাত্র যে তারকা খচিত আক্রমণাত্মক ভাগ নিয়েই যে ফ্রান্স এগিয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু তা না। ফ্রান্স অ্যাটাকিং বলেন, ডিফেন্ডিং বলেন, মিডফিল্ড কন্ট্রোলিং বলেন, সব দিক দিয়েই ফ্রান্স একটি ভারসাম্যপূর্ণ দল। তো আমার কাছে তো মনে হয় ফ্রান্স ফাইনালে গিয়ে পৌঁছাবে। আহ, বাকিটা আমি বলতে পারি না। তারপরে দর্শক, আপনারা আমার চাইতে বেশি বুঝেন, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলেই কি ফ্রান্সের এই ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা আছে, বা সম্ভাবনা থাকলেও কতটুকু থাকতে পারে, কিংবা ফ্রান্সের জন্য মূল বাধা কে বা কারা তৈরি করতে পারে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই 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 সাবস্ক্রিপশনটা করে দিবেন।